আজ আমার ঘরে আমার গোবিন্দ উপবাসী হয়ে আছে। আমরা আমাদের একাংশই বললাম সেই গৃহিণী মায়ের দেওয়ার মন আছে, কিন্তু দেওয়ার শক্তি কার নাই। তাই সে গৃহিণী মা দেখে বলছে, বাবু তুই এমন একটি দিন আমার বাড়িতে এসেছিস, আমার দেওয়ার ইচ্ছা থাকলে তোকে দেওয়ার শক্তি আমার আসবে। তবে মা অনেকদিন আগে তো আমার ঘরের কলসিতে পড়ে আছে এত মুষ্টি চিড়ের কণা। তুমি যদি কিছু মনে না করো মা, তাহলে চিড়ে এই এক মুষ্টি চিড়ে আমি তোমায় দিতে পারি, তুমি কি নেবে মা? সঙ্গে সঙ্গে শুভবী বলছে, মা চিড়ে বাবা দামা ওই চিড়ে কোটাই তুমি আমায় দাও, ওই চিড়ে কোটাই দিয়ে আজ আমার গোবিন্দের সেবা হবে, দাও ওই চিড়ে কোটাই তুমি আমায় দাও। তাই সে গৃহিণী মা অনেকদিন আগে ঘরের কলসিতে পড়ে থাকা সেই এক মুষ্টি চিড়ের কণা, সে চিড়ের কণাটা এনে দিয়েছে। আর সে চিড়ে কণা নিয়ে ছুটতে ছুটতে এসেছে, এসে চিৎকার করে ডেকে বলছে, প্রভু প্রভু দেখো না আমাদের গোবিন্দের ভক্ত গোবিন্দের সেবার জন্য চিড়ে পাঠিয়েছে। আজ আমাদের ঘরে চিড়ের ভোগ হবে, আজ আমাদের ঘরে চিড়ের ভোগ হবে। ভোগের থালায় সাজিয়ে নিয়ে যখনই নিবেদন করতে চলেছে, হঠাৎ সুমতি বলছে, স্বামী প্রভু তুমি তো তোমার বন্ধুর বাড়ি যাবে, কাজ করি না এই এক মুষ্টি চিড়ে অর্ধ মুষ্টি তোমার বন্ধু ছেলে ছেড়ে দেখছেন, আর অর্ধ মুষ্টি আমরা গোবিন্দের সেবায় লাগাই। সুন্দর করে ভোগের থালা সাজিয়ে নিয়ে পেছনে জোর হাত করে বসেছে, জোর হাত করে বসে বলছে, হে গোবিন্দ আজ তোমার ভক্ত তোমার জন্য একটা মুষ্টি চিনে পাঠিয়েছে, তার অর্ধ মুষ্টি তোমার সেবায় লাগাচ্ছে, আর অর্ধ মুষ্টি নিয়ে যাবে আমার স্বামী তার বন্ধুর বাড়ি। তুমি এই চিরের ভোগ গ্রহণ করো, এই চিরের ভোগ তুমি গ্রহণ করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গো আজকের চিড়ের ভোগ তুমি একাই সেবা করো, আর এই অর্ধমুষ্টি চিড়ে এটা তোমার বন্ধুর জন্য তুমি নিয়ে যাও। তোমার বন্ধুকে বলো যে আমার ঘরে তোমার বন্ধু নিয়ে আমার এক হতভাগী নেই, যে চিড়ে কোটা দিয়ে নাড়ু তৈরি করে দেবার শক্তি তার নেই। তাই অর্ধমুষ্টি চিড়ে তোমার বন্ধুর জন্য নিয়েছেও, তাই অর্ধমুষ্টির চিড়ে একটি বস্ত্র খণ্ডে বেঁধে নিয়েছে।
আর সেই বস্ত্রখণ্ডটি অতি যত্ন করে বুঝে রেখেছে কক্ষ দেশে বুঝে রেখে আর বাকি অর্ধমুষ্টি রবীন্দ্রের সেবায় লাগিয়েছে। সেই অর্ধমুষ্টি চিরে দুজনে সেবার জন্য বসেছে। সুমতি বলছে, তুমি যাবে তোমার বন্ধুর বাড়ি কয়েক দিনের পর, আজকে ভূমির বসা তুমি সেবা করবে। আর সেখানেও বলছে না, আমি যেমন উপবাসী হয়ে আছি, তুমিও তো আছো, আমরা দুজনেই প্রতিদিন যেভাবে সেবা নিয়ে আসছি তেমনি ভাবে সেবা নিয়ে। তাই সেই অর্ধমুষ্টি চিরে সুমতি সুদামাকে তুলে দিচ্ছে, আর বাকি যে অংশ ছিল সেটা সুদামা সুমতিকে দিচ্ছে। একে অপরকে এমনি ভাবে সেবাকে দিয়ে দিলে, এমনি ভাবে সেবা নেওয়ার পরে সুদামা বলছে, তাহলে সুমতি আমাকে যেতে হবে অনেক দিনের পথে, দারোগা কয়েক দিনের পর, তাহলে আমি বিলম্ব করবো না। আমি তাহলে আসছি। সুমতি বলছি, তোমার বন্ধু বাড়ি যাও। সুমতি ভালো সুস্থ মনে তো তোমার জন্য কিছু নিতে যেতে পারলাম না। ফিরে আসবো লাগবে কয়েকদিন, তুমি আমার জন্য অপেক্ষা করো। সুমতির কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে চলেছে দারোগার পথে। ধীরে ধীরে সুদামা চলেছে দারোগার পথে। আর সুদামা চলেছে ঘরে রবীন্দ্র আসলে সম্মুখী স্বামীর মঙ্গল কামনা করতে রবীন্দ্রকে দিকে বলছে, হে রবীন্দ্র, আমার সর্বদার বন্ধু পৌঁছাতে পারে সেজন্য সুস্থভাবে আমার ফিরে আসতে তুমি তাকে শক্তি দাও। এমনি ভাবে রবীন্দ্রের চরণ তলে বসে স্বামীর মঙ্গল কামনা করছে। আর এদিকে আমার গোবিন্দ তার দুই রানী রুক্মিণী আর সত্যভামাকে নিয়ে মনের আনন্দ তিনি রাজকার্য পরিচালনা করে চলেছে। প্রতিদিনের মতো আজও আমার গোবিন্দ তার সেই রত্ন সিংহাসনে বসে এক পাশে রুক্মিণী আরেক পাশে সত্যভামাকে নিয়ে তিনি রাজকার্য পরিচালনা করছেন। দুজনে বসেছি, দুজনে দুই পাশে। হঠাৎ রুক্মিণী সত্যভামা বলছে, প্রভু আজকে চঞ্চল কেন? তোমাকে দেখি এত চঞ্চল মনে হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে আবার গোবিন্দ সিং আসন থেকে বসে উঠে বলছে, যেন রুক্মিণী, যেন সত্যভামা, আজ আমার মনটা সত্যি বড় চঞ্চল। কেন জানি না, আমার সে ছোটবেলার বন্ধু আমার সুধামার কথা আমার বারবার মনে পড়ছে। তাই আমি কিছুতেই মন স্থির করতে পারছি না, কিছুতেই আমি শাস্তি স্থির হয়ে বসতে পারছি না। রুক্মিণী, সত্যভামা, চলো না আমরা একবার বাইরেটা ঘুরে আসি, যদি আমার মনের কিছুটা পরিবর্তন হয়। কেন জানি আমার বন্ধুর কথা এতদিন পরে আমার বারবার মনে পড়ছে। চলো রুক্মিণী, চলো সত্যভামা। তাই
রুক্মিণী আর সত্য ভাবাকে নিয়ে দুজনে চলেছে, তিনজনে চলেছে মানের পরিবর্তন আমরা। এদিকে সুধামা 3 দিন উপবাসে থাকবার পরে একাদশীর চিনের অর্ধমষ্টি দুজনের সেবা নিয়েছে। তারপর কয়েকদিন করে চলছে মনোভূমি তত্ত্ব ভালো উপরে চলতে চলতে কর্মখানি ভাষা পড়ে গেছে। আবার কিছুটা দূরে চলতে চলতে ভোসনাগুলো বলে গেছে। পাহাড়ি রাস্তায় চলতে চলতে পাহাড়ের আঘাত পাথরের আঘাতে চরণ দোকানে ক্ষত বিক্ষত হয়ে গেছে। মনের মধ্যে চলতে চলতে কাটার আসনে তার চরণ দিয়ে চুপিয়ে চলছে। আমার চলতে পারছে না, তার ক্লান্ত শরীরটি নিয়ে দৌড়তে দৌড়তে চলেছে তার পথে। আমি যে আর চলতে পারছি না, আমি যে আর চলতে পারছি না, আমার চরণ দুটো আর আমার ভার বলতে পারছে না। আরেকটু কষ্ট করে আমাকে পৌঁছে দেবে, আমাকে পৌঁছে দেওয়ার বড় আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে হয় তোমার কাছে যাওয়া আমার মানুষ বলো আমি যে আর চলতে পারছি না। এমন ভাবে চলতে চলতে একটি বিরাট ফাঁকা মাঠের মাঝে পৌঁছেছি। মাঠের মাঝে এসে হঠাৎ দেখতে পারল ওই দূরে দ্বারকা প্রাসাদে রাজপ্রাসাদের চূড়া দেখা যায়। প্রাসাদের চূড়া দেখা যায়। প্রাসাদের সদর তলদায় একজন প্রহরী দাঁড়িয়ে নয়। সেটা মনে মনে ভাবি প্রহরীর কাছে পৌঁছাতে পারলে আমাকে নিয়ে যাবে বন্ধুর কাছে। অতি কষ্টে সেই প্রহরীর কাছে বলছি, প্রহরী ভাই, ও প্রহরী ভাই, আমাকে একটু তোমাদের রাজামশাইয়ের কাছে নিয়ে চলো না ভাই, আমি আর চলতে পারছি না। প্রহরী বলছে, আরে তোমাকে রাজামশাইয়ের কাছে যেতে হবে না, তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি তো একজন ভিখারি। তুমি একটা কাজ করো, ওই যে দেখো এখানে যে প্রাসাদ আছে ওখানে সমস্ত কাঙাল সেবার ব্যবস্থা, তুমি ওখানে গিয়ে সেবা দাও। সেবা নিয়ে তারপর দেখো ওই যে পাশে আরেকটা প্রাসাদ, ওখানে এই সমস্ত দান ধানের ব্যবস্থা আছে। তোমার যা কিছু দরকার তুমি ওখানে গিয়ে চাইলে তুমি সব পেয়ে যাবে। এই জন্য আমাদের রাজামশাইয়ের অনুমতির দরকার নাই। যাও যাও, আগে তুমি সেবা করে নাও। না না না, আমি বিক্রি নই ভাই, আমি বিক্রি নই, আমি তোমাদের রাজামশাইয়ের সঙ্গে একটু দেখা করি। প্রহরী রসিকতা করে বলছে, ও তুমি ভিখারি নাও, আমার রাজামশাইয়ের সঙ্গে দেখা করবে, রাজামশাই কি তোমার কিছু হয় না?
সুদামা আনন্দের সঙ্গে বলছে, হ্যাঁ গো, বাড়ি গো কয়, আমাদের রাজামশাই আমার বড় কাছের বাঁধন গো। বরুণ বলছে, তাই নাকি? তা আমাদের রাজামশাই তোমার কি হয় গো? যে তোমাদের রাজামশাই আমার খুব কাছের বন্ধু গো, আমার বন্ধু হয়, বন্ধু। প্রহরী আর থাকতে পারি না। প্রহরী বলছে, হায় রে, এত সময় আমি ভেবেছিলাম একটি ভিখারি, এখন দেখছি ভিখারি নয়, এটা কি পাগল? পাগল না হলে এর মতো ভিখারির বন্ধু আমাদের রাজামশাই হতে পারে? কোন ভিখারির বন্ধু কোন রাজা হয়? এই 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 ভিখারি, সব 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 থেকে শুনে যাও, যখনই সুদামাকে সরিয়ে দিতে গেছে, শরীরটি লুকিয়ে পড়েছে পথের ধুলায়, পথের ধুলায় গড়া গড়ি নয়ন চলে বঙ্গ ভাষা। আর তোকে দেখে বলে, ওগো বন্ধু, তোমার এত কাছে এসে আমার আর তোমার সঙ্গে দেখা করে না। আমাকে ফিরে যেতে হবে, আমার জীবনের কাছে তোমার কাছে আমি পৌঁছাতে পারলাম না। আমার বন্ধুর দর্শনের সদর দরজায় এসেছি, এই সদর দরজায় আমার বন্ধুর চরণ ধরে, আমার বন্ধুর চরণ ধরে সর্বাঙ্গে ভেঙে চলে যাবো আমি যুবতীর কাছে। আমার বন্ধুর চরণে ধরে তো পেলাম, সেই সদর দরজায় জায়গা করে যায়, আর সেই সদর দরজা বন্ধুর চরণ নদী সর্বাঙ্গে মাথা। এমন সময় আমার গোবিন্দ এসে দাঁড়িয়েছে সেই সদর দরজায়। সদর দরজায় দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে দেখতে পায় কে যেন পথের ধোঁয়ায় গড়া গড়ে যায়। আমার গোবিন্দ দেখতে পায়, কে কে তুমি? কেন তুমি আমার পথের ধোঁয়ায় গড়া গড়ে যায়? কেন তুমি আমার থেকে নিজেকে মুক্তি লুকিয়ে রাখছো? কে? এই বাচ্চাটা আমার ফিরে যায়। বন্ধু এসে দাঁড়িয়েছে সদর দরজা, কিন্তু বন্ধু আজ বেশ পরিণত, তাই মনে মনে ভাবে, দাদা আমার বন্ধু কেমন পরিচয় দেব না, আমার বন্ধু আমার চিনতে পারবে না, আমার বন্ধু এখন দাদা রাজা। আমার বন্ধু সুদামাকে ডেকে বলে, আচ্ছা তুমি আমার থেকে অমন করে কেন মুক্তি ফিরিয়ে রাখছ? তুমি কি আমার ছোটবেলাকার বন্ধু সেই সুধাম? তুমি কি আমার সেই ছোটবেলাকার বন্ধু সুধাম? ধীরে ধীরে বন্ধু যখন ভেঙেছে, আমি তোমার বন্ধু সুধাম। আমার গোবিন্দ তার পরম বন্ধু পরম ভক্তকে বাহু বেষ্টনীত করে নিয়ে চলেছে প্রাসাদের মধ্যে। সেই রত্ন সিংহাসনে বসাতে চলেছিল সুবন্ধু।
বন্ধু আমি ওখানে বলবো না, তুমি বসো। আমি তোমার চরণ তলে, আমি তোমার চরণ তলে এখানে বলবো। আর গোবিন্দ বলে না, ওঠো বন্ধু, আজ তোমার আসলে ওখানে নয়, আজ আমি বসবে এখানে, আমি বসবো তোমার চরণ তলে। এসে এসে বন্ধু এসে এসে আমার গোবিন্দ শোভাকে ধরে বসিয়ে দিলেন সেই রত্ন আসন। বসিয়ে আমার গোবিন্দ চিন্তা ডেকে বলছে, রুক্মিণী, সত্য বাবা, আমার বন্ধু এসেছে, তোমরা বন্ধু আসবে, এসো, আমার বন্ধু এসেছে। এসেছো আজ আমার বন্ধু সেবা আমায় করতে না। আমার গোবিন্দ পাত্র নিয়ে এসেছে সুধামার চরণ তলে। সুধামার চরণ তলে বসে আজ আমার গোবিন্দ সুধামার চরণ দুটি দৌড় করতে গেছে। আমার চরণ দুটি তুলে নিয়েছে কোলের উপরে। স্বর্ণ থালের থালার উপরে চরণ দুটি দেখে, চরণ দুটি যখন ভৌত করতে যাচ্ছে দেখতে পায় চরণ দুটি কত বিক্ষত হয়ে গেছে, রুধির গুলো সবে শুকিয়ে রয়েছে। এই আমার গোবিন্দ বলছে, তুমি আমার জন্য এত কষ্ট করেছো বন্ধু। আমার বন্ধু চরণ দুটি বন্ধে জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে সুন্দর করে চরণ দুটি বন্ধ করেছি। চরণ দুটি আমার গোবিন্দ নিজের হাতে সুন্দর করে বন্ধ করে নিয়ে আমার কাছে আমি ধরে রাখি, আমার কাছে আমি রেখে দেব। তাই আমার গোবিন্দ তার পরম ভক্ত করুণামৃত সেবন করতে শুরু।
দেখে দেখো কত সুস্বাদু রুক্মিণীর শস্য ভাবা আমার রোহিতের হাত থেকে নিয়ে মনের আনন্দে তাদের এই পরম ভক্ত চরণামৃত সেবন করছে। আমার রবীন্দ্রনাথের সত্য ভাবা তোমরা বিলম্ব করো না, তোমরা তাড়াতাড়ি নানা রকম ব্যঞ্জনে সজ্জিত করো। আমার বন্ধু বড় ক্লান্ত, আমার বন্ধুর জন্য সেবার আয়োজন করো। যাও যাও, বিলম্ব করো না। দুজনে ছুটে চলেছে নানা রকম ব্যঞ্জনে সজ্জিত করবার জন্য। আমি রুক্মিণীর সত্য ভাবাকে কেন সরিয়ে দিয়েছি জানো? কারণ এতদিন পরে তুমি আমার কাছে এসেছো, আমি জানি আমার জন্য তুমি কিছু না কিছু এনেছে। দাও, এনেছে দাও, আমি আগে সেবা করবো। বন্ধু, আমি রুক্মিণীর সত্য ভাবা ওই জন্য সরিয়ে দিয়েছি। দাও না, কি এনেছো? সুদামা ভুলেই গিয়েছিল যে সমুদ্রে অর্থবস্তুর চিরে একটি বস্ত্রখণ্ডে বেঁধে দিয়েছিল, আর সেই বস্ত্রখণ্ডটি রেখেছিল কক্ষ দেশে। যখন আমার গোবিন্দ বলেছে হাত দিয়ে দেখতে পায় শুকনো চিড়ে আর চিড়ে নাই, সেই শুকনো চিড়ে একটি শক্ত গলা হয়ে গেছে। যে শক্ত গলা হয়ে গেছে একটা নাড়ুতে পরিণত হয়ে গেছে। সেটাও ভাবছে তাইতে এভাবে কি করলাম না, আমার শরীরে ঘামে ভিজে শুকনো চিড়ে আমার নাড়ু গলা হয়ে গেছে। সেটাকে আরেকটু সুন্দর করে লুকিয়েছে, আরেকটু লুকিয়ে রেখে বলছে বন্ধু বিশ্বাস করেছো না আমি কিছু আনতে পারি, আমি শুধু শুধুই তোমার কাছে ফিরে এসেছি। তাই নাই, তুমি আমার জন্য কিচ্ছু আনোনি। তুমি যখন কিছু আনোনি তাহলে তুমি কি লুকোলে বলো তো দেখি? তোমার এই কক্ষ দেশে তুমি কি লুকিয়েছো দেখি, একটিবার দেখাও তো দেখি। এই বলে আমার গোবিন্দ সেই কক্ষ দেশ থেকে চিরের বস্ত্রখণ্ড নিতে দেখতে পায় সুন্দর একটি চিরের নাড়ু। এত সুন্দর একটি চিড়ের নাড়ু, আর তুমি বলছো আমার জন্য কিছু আনোনি? কেন মিথ্যা বলছো? বিশ্বাস কর বন্ধু, এটা নাড়ু নয়। তোমার বন্ধনে দিয়েছিল অর্থবস্তি শুকনো চিড়ে, আর সেই শুকনো চিড়ে আমার শরীরের ভাগে ভিজে ওটা নাড়ু হয়ে গেছে। নাড়ু নয়, আমার শরীরের ঘামে ভিজে শুকনো চিড়ে। ওটা তুমি সেবা করো না, ওটা তোমার কোনো সেবার যোগ্য হবে। তাই নাকি? আমার জন্য এনেছো, আর তোমার শরীরের ঘামে ভিজে শুকনো চিড়ে নাড়ু হয়ে গেছে। আমি নাড়ু ভালোবাসি তো, তাই চিড়েটা নাড়ু হয়ে গেছে। তাহলে তো সেবা করতেই হবে। এই বলে আমার গোবিন্দ সেই বস্ত্রখণ্ড খুলে সেবা করা শুরু করেছে। এত সুস্বাদু হয়েছে, কত প্রেম, কত ভক্তি, কত ভালোবাসা সব মিলেমিশে এত সুস্বাদু হয়েছে। আমি জীবনে কোনোদিন সেবা করি।
ছুটে এসেছে দক্ষিণে সত্য ভাবা। নানা রকম ব্যঞ্জনে সজ্জিত হয়ে গেছে। ছুটে ছুটে এসে বলছে, প্রভু তোমার বন্ধু কি এনেছে, তুমি একাই সেবা করছো, আমাদের দেবে না? তোমরা দেবে? দেখো দেখো, আমার বন্ধু নাড়ু এনেছে, চিড়ের নাড়ু, কত সুন্দর হয়েছে। দেখো কত প্রেম, কত ভক্তি, কত ভালোবাসা, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখো দেখো, দক্ষিণে সত্য ভাবা আমার গোবিন্দ সকলে মনের আনন্দে সেই নারী সেবা করেছে। সেই নারী মনের আনন্দে সেবা প্রসাদ করে সেই রত্ন সিংহাসনে বসিয়ে আমার রবীন্দ্র সুদামাকে সেবা করার না বন্ধু, আমি নিজের হাতে তোমার সেবা করার না। আমার রবীন্দ্র সেবা করাচ্ছি, এক পাশে দক্ষিণে, এক পাশে সত্য ভাবাতে চলেছে সমস্ত দক্ষিণে সত্য ভাবা সেবা হয়ে গেছে। এবার আমার কাছে আমার গোবিন্দ নিজে সেবা করতে শুরু করেছে। বন্ধুকে সেবা করাবার পরে যে বাকি অংশ রয়েছে, সেই বাকি অংশ আমার গোবিন্দ এবার নিজে সেবা করেছে। ভক্তের প্রসাদ ভগবান সেবা করেছে। দক্ষিণে সত্য ভাবা চুপিতে বলছে, প্রভু ভক্তের প্রসাদ তুমি একা সেবা দেবে, আমাকে দেবে? বলছে দেবী, জানা দক্ষিণী সত্য ভাবা, তোমরা রন্ধন করবার পরে যতটা সুস্বাদু হয়েছিল, আমার বন্ধু সেবা করবার পরে সেটা আরো দ্বিগুণ সুস্বাদু হয়ে গেছে। না না, দেখো দেখো, সেবা করে দেখো। দক্ষিণে সত্য ভাবা আমার বন্ধু সকলে মনের আনন্দে সেই ভক্তের প্রসাদ সকলে মনের আনন্দে সেবা করে। সকলে মিলে মনের আনন্দে সেবা দেবার পরে দক্ষিণে সত্য ভাবা সকলে সেই ভক্তের প্রসাদ প্রাসাদের সকলের মাঝে বিতরণ করতে লাগবে। প্রাসাদের সকলে আজকে প্রসাদ মনের আনন্দে সেবা করছে, সকলের মাঝে বিতরণ করছে। আমার মনে
সুদামা ভুলেই গেছে তার ঘরের কথা, সুমতির কথা। বন্ধুর কাছে এসে সব ভুলে গেছে। হঠাৎ মনে পড়ে গেছে সুদামা সুমতির কথা। বলছে, বন্ধু আমি তো ভুলেই গেছিলাম, আজ অনেকদিন হয়ে গেছে তোমার কাছে এসেছি। এবার তুমি আমাকে ঘরে ফেরাবে না? ঘরে যাওয়ার তোমার বন্ধুদের রয়েছে, আমার আশা করছে। আমার ঘরে তো বলছি, বন্ধু কেউ ঘরে ঢুকতে চাইলে তাকে তো বাধা দেওয়া যায় না। বেশ, তাহলে তুমি এসো। চিন্তা বন্ধু, তাহলে আসি। বিদায় বিদায় বন্ধু, বিদায়। আসি আসি বন্ধু। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে চলেছে তার ঘরে। এসে দেখে সুদামার যেখানে সেই ভাঙা পাতার কুঠুরটি ছিল, সেই পাতার কুঠুরটি সেখানে নেই। সেখানে বিরাট প্রাসাদ তৈরি হয়ে গেছে। সুদামা এসে রাজ্য সুমতি, তুমি কোথায়? হঠাৎ সে ঘর থেকে বেরিয়ে এসেছে রানীর বেশ ধরে। সুমতি আমাদের প্রাসাদ কি করে হলো? তোমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছ, আর তোমার বন্ধু এসে আমাদের প্রাসাদ তৈরি করে দেয়। এমনি ভাবে আমার বন্ধু সুদামার ঘরে বিরাট অট্টালিকা তৈরি করেছেন। সেখানে গোবিন্দকে পেয়েছি, গোবিন্দ মন্দিরে সুদামা সুমতি গোবিন্দের সেবা দিয়ে গোবিন্দের নাম গান করে থাকে। তখন পৃথিবীর সমস্ত গোপীরা রাধা গোবিন্দকে ঘিরে নিয়ে সকলে মনের আনন্দে নৃত্য করছে। তাই ঘাসের মাঝে ভক্ত ভগবান মিলেমিশে একাকার হয়ে গেছে। ভক্ত ভগবান মিলেমিশে এক আনন্দ মেলায় পরিণত হয়ে গেছে যমুনার ঘাটে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
রায়ধনী দেখতে পাই সূর্য প্রায় অস্ত চলে যায়। তাই রায়ধনী আমার গোবিন্দকে দেখে কয়, হে গোবিন্দ, ওই দেখো সূর্য যে অস্ত যেতে চলেছে, এবার তুমি আমাকে ঘরে ফেরবার অনুমতি দাও। তুমি তো জানো না গোবিন্দ, বাড়ি রয়েছে আমার ননদী কুটিলা, আর আছে আমার শাশুড়ি জটিলা। যদি খুঁজতে খুঁজতে এখানে এসে পায়, তাহলে একটা অনর্থ ঘটিয়ে ছাড়বে। দাও আমাকে এবার ঘরে ফেরবার অনুমতি দাও। আমার হরে কৃষ্ণ 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 হরে হরে নজির কবিরা হরে আমার মনে করছি বেশ, তুমি যখন অনেকদিন পর আমরা দুজনে এক জায়গা হয়েছি, তাই তোমাকে ছাড়তে মন চাইছে। ঠিক আছে, তোমার ননদী কবিরা যাতে তোমার খুঁজে না পান আমাদের ব্যবস্থা করেছে। তাই নজির কবিতা ডেকে বলছি, এই নজির কবিরা তোমরা সকলে তোমার আমার কাছে এসে সকালে একবার বলে বলছে, শোনো, আজ আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, আজ তোমরা ঘরে ফিরে যাও। আর একটি কাজ করো, ঘরে ফিরে যাওয়ার পথে রায়ধনীর ননদী কবিরার সঙ্গে যদি দেখা হয়, তাকে অন্য ঘাটে কিংবা অন্য বনে সরিয়ে দিবে, এখানে যেন না আসে। কি পারবে? ব্রজের কবিরা বলছে, হে গোবিন্দ, তোমার কর্ম করতে পারলেই তো আমাদের আনন্দ। আসি গোবিন্দ। তাই ব্রজের কবিরা চলেছে ঘরের পথে, আর আমার গোবিন্দ রায়ধনীকে নিয়ে নৃত্য করতে করতে চলেছে অন্য বনের পথে। এমন ভাবে আমার গোবিন্দ রায়ধনীকে নিয়ে নৃত্য করতে করতে চলেছে অন্য বনের পথে। এদিকে রায়ধনীর ননদী কবিরা দেখতে পায় সূর্য প্রায় অস্ত চলে যায়, ঘরের বউকে ঘরে ফেরবার নাম নেয় না। তাই কবিরা আর থাকতে পারেনি। কবিরা এবার হন্তদন্ত হয়ে বেরিয়েছে খুঁজতে, চিৎকার করতে করতে চলেছে, বলি হ্যাঁ গো, ও ব্রজবাসীরা, তোমরা কি কেউ আমার বৌদিকে দেখেছো? বলে, তোমরা কেউ আমার বৌদিকে দেখেছো? আমরা তো তোমার বৌদিকে চিনি না, তোমার বৌদিকে পাবো কোথায়? সে কি গো, আমার বৌদিকে চেনে না? বলে, বৃন্দাবন আমার বৌদিকে চেনে না এমন কোনো মানুষ আছে? কেউ ডেকে বলছে, আরে ও তোমার বৌদি তো তোমার চিনতে পারবে না, বলবো সেটা তোমার বৌদি। ও আমায় চিনতে পারছিস না? চিনতে কি করে? আমি তো তোদের মতো অসতী নই, বৃন্দাবনে একমাত্র আমি সতী, তাই একটু ঢেকে ঢুকেছি। নিজের হাতে গতি গতি করা সত্যি একেবারে বাজে কথা বলবি, একদম বাজে কথা বলবি। গতির গতি করেছি, আমাকে চেনে না। দেখ আমি কে, দেখ। চেনে না, দেখ আমাকে কবিরা। এই বৃন্দাবনে আমি হচ্ছে কবিরা সুন্দরী, আমার মতো সতী আর কি আছে রে? তোরা বুঝবি না, আমার মনে যে কত টাকা তোরা বুঝবি কি করে? তাহলে তোরা
আমার বৌদিকে দেখেছিস? দেখেছি, তুমি তো বিশ্বাস করবা? হ্যাঁ, বিশ্বাস করবো না? মানে তুই সত্যি কথা বলবি? বৌদির আধারানে ওই যে পেটে ছোড়া আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু চলে ওই যে মাথায় ছোড়া, হাতে আরে ছোড়া। হ্যাঁ, ওই তো নতুন নষ্টের গোড়া। ওর সঙ্গে দেখেছি, হ্যাঁ, ওর সঙ্গে দেখেছি। ওর সঙ্গে দেখেছিস? হায় হায় রে, আরে ওই তো হচ্ছে যত নষ্টের গোড়া। আমাদের ঘরের লোকে হয়তো একেবারে নষ্ট নষ্ট করে ফেলেছে। বলতে পারি, বলবো না তো। আমার একটু মৃত্যু করে দেখাতে হবে, আমি অত বলছি না। তুই আমার এখন মৃত্যু দেখবি? হ্যাঁ, আমার মতো সবাই রাখি। এই, আর কেউ নেই তো তুই দেখবি? হ্যাঁ। আর কেউ নেই তো? হরে কৃষ্ণ, তাহলে আমি ওখানে দেখাচ্ছি। কি সঙ্গে কথা বলবি? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, এই, বল। বললো আমার বৌদি কোথায়? হ্যাঁ, বল। বিশ্বাস করবো? আরে বিশ্বাস করবো মানে তুই বল না। ওই যে কিনেশ্বর শনি, ওই পায়রার স্টেশনের পাশেই হ্যাঁ হ্যাঁ, ওখানে এক মেয়ে বিক্রি করে। দেখছি।